আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের 2 নম্বর অধ্যায় রয়্যালিটি অ্যাকাউন্টের আরেকটি নতুন ক্লাসে। আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা রয়্যালিটি অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের মূলভাব নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ের মূলভাব কি, অর্থাৎ কি বিষয় নিয়ে অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো চলুন প্রথমে দেখে নিই রয়্যালিটি অ্যাকাউন্ট বা সত্ত্ব ভাড়া কি। নতুন আবিষ্কৃত পণ্য, খনি, জমি, পুস্তক ইত্যাদির মালিকানা সত্ত্ব হস্তান্তর না করে শুধু ব্যবহার সত্ত্ব বা উৎপাদন সত্ত্ব প্রদানের বিনিময়ে প্রাপ্ত বা প্রদত্ত ভাড়াকে রয়্যালিটি বলা হয়। অর্থাৎ কোনো পণ্য, জমি বা পুস্তকের মালিকানা সত্ত্ব পুরোপুরি হস্তান্তর না করে শুধুমাত্র ব্যবহারের অনুমতি দিয়ে যে প্রাপ্ত আয় হয় সেটি হচ্ছে রয়্যালিটি। তো চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা রয়্যালিটি বা এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করি। ধরুন একজন লেখক একটি বই লিখলো। লেখকেরা মূলত হাতে কলমে বইগুলো লেখে থাকে। যেহেতু লেখক বইটি হাতে লেগেছে, এই হাতে লেখা কপি পাঠকের কাছে দেওয়া অসম্ভব। এটাকে প্রিন্ট আউট করতে হবে বা প্রিন্ট কপি বের করতে হবে। তার জন্য হাতে লেখা বইটিকে কম্পিউটারে টাইপ করতে হবে, তারপরে সেটিকে প্রিন্ট করতে হবে। এটি একটি হিউজ পরিমাণ খরচ হয়। তবে এখন অনেক লেখকই হাতে কলমে আর লেখে না, তারা কম্পিউটারে টাইপ করে। ধরুন লেখক যদি কম্পিউটারও টাইপ করে, সেটিকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য একটি হিউজ পরিমাণ খরচের প্রয়োজন হয়। অনেক লেখকই সেই খরচ বহন করতে পারে না। ধরুন আমরা ধরে নিচ্ছি লেখকের কাছে সেই পরিমাণ খরচ আছে বা সেই পরিমাণ অ্যাবিলিটি আছে, সে প্রিন্ট আউট করতে পারবে। কিন্তু লেখকের পক্ষে সম্ভব হয় না পাঠকের কাছে বইটি পৌঁছানো। একজন লেখকের পক্ষে প্রতিটা পাঠকের কাছে বা দেশের বিভিন্ন প্রান্তে বইটি পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্তের পাঠকের কাছে বই পাঠানোর জন্য একটি হিউজ পরিমাণ ম্যানপাওয়ারের দরকার পড়ে। এই ম্যানপাওয়ার ম্যানেজ করা, তাদের বেতন দেওয়া, এগুলো একজন লেখকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। সে যদি এসব নিয়ে ব্যস্ত থাকে তাহলে পরবর্তী বই লেখার সময় পাবে না। এর জন্য একজন লেখক একজন পাবলিশারের কাছে যায়। একজন লেখকের সাথে পাবলিশারের একরকম চুক্তি হয়। চুক্তিটি হচ্ছে সে লেখকের যে বইটি থাকবে সেটি প্রিন্ট আউট করবে। ধরুন সে 500 কপি প্রিন্ট আউট করবে। এখন সে 500 কপি প্রিন্ট আউট করবে। ধরুন সে বইটি তারা 500 টাকায় করে বিক্রি করবে। প্রতি পিস বা প্রতি কপি বই তারা বিক্রি করবে 500 টাকা করে। কিন্তু লেখক কিন্তু 500 টাকা পাবে না। এখানে পাবলিকেশন যে প্রিন্ট আউট খরচ করছে, ম্যান পাওয়ারের ব্যয় করছে, তাদের যে খরচ আছে সেই খরচগুলো বাদ দিয়ে লেখকের সাথে একটি চুক্তি করবে। ধরুন এখান থেকে সে যদি 500 টাকায় বিক্রি করে 500 কপি, সে প্রতি কপির জন্য লেখককে দেবে মাত্র 100 টাকা করে। এখন লেখক তার সাথে চুক্তি করলো প্রতি কপি যখন বিক্রি করবে সেই কপির বিনিময়ে সে 100 টাকা করে পাবে। এটি হচ্ছে আমাদের মূলত কাজ। লেখক যে 100 টাকা করে পাবে এবং পাবলিকেশন যে বাকি টাকাটা পাবে, খরচ ম্যানপাওয়ার করবে। এই যে লেখক কয় টাকা পাবে, যে তার লেখা তার কাছে বিক্রি করছে বা ব্যবহারের অনুমতি দিচ্ছে, তার বিনিময়ে কয় টাকা পাবে, এটি হচ্ছে এই অধ্যায়ের মূল ভাব। এখানে যে লেখক তার পুস্তক পাবলিকেশনের কাছে ব্যবহারের অনুমতি দিচ্ছে, তার বিনিময়ে যে টাকাটি পাচ্ছে বা ভাড়া পাচ্ছে, সেটি হচ্ছে মূলত রয়্যালিটি। ধরুন এখানে লেখক পাবলিকেশনের সাথে চুক্তি করলো, সে 500 কপি প্রিন্ট আউট করবে, প্রতি পিস 500 টাকা করে বিক্রি করবে এবং লেখক পাবে মাত্র 100 টাকা করে। লেখক পাবলিকেশনের সাথে 1 বছরের চুক্তি করলো। 1 বছরে সে 500 কপি প্রিন্ট করবে এবং বিক্রয় করবে এবং প্রতি কপির জন্য লেখক পাবে 100 টাকা করে। এখন ধরুন পাবলিকেশনের সাথে লেখক চুক্তি করে বিক্রি হওয়ার পরে সে লেখককে টাকা দিবে। এখন ধরুন 500 কপি বিক্রি হলো কিন্তু এক পিসও বিক্রি হলো না, সেক্ষেত্রে কিন্তু লেখক আর পাচ্ছে না, অর্থাৎ লেখক কোনো টাকা পাবে না। এখানে পাবলিকেশন যে খরচটি করছে সেখানেও কোনো বেনিফিট পাচ্ছে না। এখানে ধরুন বিক্রি হলে লেখক টাকা পাবে, যদি বিক্রয় না হয় তাহলে লেখক কোনো টাকা পাবে না। এখন এতে কিন্তু লেখকের ক্ষতি। লেখক যে পরিমাণ কষ্ট করার প্রয়োজন, যে পরিমাণ মেধা খরচ করার প্রয়োজন, তা কিন্তু একবার করে ফেলেছে। এখানে যদি বিক্রয় না হয় তাহলে লেখকের জন্য এটি ক্ষতি। তো এখন সে পাবলিকেশনের সাথে একটি চুক্তি করবে। ধরুন সে 500 কপি প্রিন্ট আউট করলো কিন্তু এক পিসও বিক্রি হলো না, তারপরও লেখক একটি মিনিমাম যে ভাড়া সেটি পাবে। ধরুন এখানে 500 কপি সে বানাবে। এখন সেখানে যদি বিক্রয় না হয় তারপরেও লেখককে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবলিকেশনকে পে করতে হবে লেখককে। এখন ধরুন 500 কপি বানালো, এক পিসও বিক্রি হলো না, তাহলে সে পাবলিকেশন প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিবে। এটি অবশ্যই চুক্তির মাধ্যমে হবে। ধরুন লেখক এবং পাবলিকেশনের মধ্যে একটি চুক্তি হলো, যদি এক কপিও বিক্রি না হয় তাহলেও পাবলিকেশন লেখককে প্রতি মাসে 500 টাকা বা 1000 টাকা করে পে করবে। যদি বিক্রয় হয় তাও পে করবে, যদি বিক্রয় না হয় তাও পে করবে। এখন ধরুন কোনো মাসে বিক্রয় হলো, ধরুন 100 কপি বিক্রি হলো কোনো মাসে। ধরুন কোনো মাসে 100 পিস বিক্রি হলো, সেক্ষেত্রে লেখক পাবে কিন্তু 10,000 টাকা। যেহেতু 100 টাকা করে প্রতি পিস, 100 পিসে কিন্তু সে 10,000 টাকা পাচ্ছে। কিন্তু তাদের মধ্যে চুক্তি আছে সে 500 টাকা মিনিমাম রেন্ট পাবে। অর্থাৎ সে যদি বিক্রয় নাও করতে পারে তারপর লেখককে প্রতি মাসে 500 টাকা করে দিতে হবে। ধরুন এখন যদি কোনো মাসে 100 কপি বিক্রি হয় তাহলে হচ্ছে 10,000 টাকা। লেখক কিন্তু সেই 10,000 টাকা নিবে। ধরুন 500 টাকার উপরে হলে লেখক যা হবে তাই নিবে।
ধরুন যদি এখানে আপনার 500 টাকার কম হতো, ধরুন এখানে 100 টাকা করে হলে 4 কপি বিক্রি হলো, তাহলে লেখক এবং পাবলিকেশনের মধ্যে যে চুক্তি আছে যে 100 টাকা করে পাবে, সেই হিসেবে হয় কিন্তু 400 টাকা, অর্থাৎ 4 কপিতে লেখক পাবে 400 টাকা। কিন্তু এখানে যে মিনিমাম রেন্ট আছে 500 টাকা, এখানে যদি 400 টাকা হয় বা 100 টাকাও যদি ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু লেখককে সে 400 টাকা বা 100 টাকা দিতে পারবে না, অবশ্যই তাকে 500 টাকাই দিতে হবে। এটা হচ্ছে মিনিমাম রেন্ট, অর্থাৎ মিনিমাম যে রেন্টটি থাকবে সেটা অবশ্যই লেখককে পে করতে হবে, তাতে কোম্পানির লাভ হলেও দিতে হবে, লস হলেও দিতে হবে। এখন ধরুন কোনো মাসে যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু লেখক বেশি অবশ্যই নিবে। ধরুন 100 কপি বিক্রি হলো, 100 কপির যে টাকা হয় অর্থাৎ চুক্তিতে যা থাকবে তা অবশ্যই কিন্তু লেখক নিবে। কিন্তু যদি যে 500 টাকা থাকে, এই 500 টাকার কম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু লেখক 500 টাকার কম নিবে না, 500 টাকাই নিবে যদি কম হয়। যদি 500 টাকার বেশি হয়, তবে অবশ্যই 500 টাকার বেশি যা হবে তাই নিবে। আশা করি আপনারা মিনিমাম রেন্টটি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে মিনিমাম রেন্ট। এই মিনিমাম রেন্ট করার কারণ হচ্ছে দুইটি। আমরা যদি লেখকের দিক থেকে চিন্তা করি, তাহলে ধরুন লেখক একটি বই লিখলো, প্রিন্ট করলো, কিন্তু পাবলিকেশন সেটার মার্কেটিং করলো না, বিক্রয় করলো না, সেক্ষেত্রে কিন্তু লেখক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মিনিমাম রেন্টটি করা হয়, যেন লেখক পাবলিকেশনের কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয় বা অবহেলার শিকার না হয়। এখানে পাবলিকেশনের ক্ষেত্রেও সুবিধা আছে। এখানে পাবলিকেশন ইচ্ছা করলে অবহেলা করতে পারবে না, কারণ এখানে লেখককে প্রতি মাসে একটা মিনিমাম রেন্ট পে করতে হবে, অর্থাৎ 500 টাকা করে অবশ্যই পে করতে হবে, তাতে বিক্রয় হলেও করতে হবে, না হলেও করতে হবে। এজন্য পাবলিকেশন এই বইয়ের উপরে মার্কেটিং করবে, সেল বাড়াবে, এতে কিন্তু তারও বিক্রয় বাড়বে, মুনাফা হবে, এখানে লেখকও লাভবান হবে। এজন্য মিনিমাম রেন্টটি করা হয়। লেখক এবং পাবলিকেশনের মধ্যে আরেকটি চুক্তি হয়, সেটা হচ্ছে ঘাটতি হিসাব। ধরুন এক মাসে বিক্রয় হলো মাত্র 4 কপি, সেক্ষেত্রে কিন্তু লেখক পাচ্ছে মিনিমাম রেন্ট 500 টাকা, কিন্তু পাবলিকেশনের ক্ষতি হচ্ছে কত, 100 টাকা। যেহেতু সে 400 টাকার বিক্রয় করেছে, সে দিয়েছে 500 টাকা, যে 100 টাকা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে ধরুন প্রথম মাসে 100 টাকা ক্ষতিগ্রস্ত হলো। এখন ধরুন পরের মাসে কপি বিক্রি হলো মাত্র 1 কপি, সেক্ষেত্রেও কিন্তু লেখককে পাবলিকেশন 500 টাকা পে করবে, কিন্তু তার ক্ষতি হচ্ছে 400 টাকা। আগের মাসে 400 টাকা, এই মাসে 100 টাকা, টোটালি তার ক্ষতি হচ্ছে 500 টাকা, অর্থাৎ 2 মাসে 500 টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ধরুন এই যে ক্ষতির পরিমাণ, এটা কি শুধুমাত্র পাবলিকেশনে নেবেন না, সে পাবলিকেশনও নিবে না, এখানে লেখকের ক্ষেত্রেও আপনার এটার দায়বদ্ধতা আছে। ধরুন এখানে প্রথম মাসে 400 টাকা হলো, পরের মাসে 100 টাকা হলো, টোটালে পাবলিকেশন বিক্রি করলো 500 টাকার, কিন্তু আপনার লেখককে পে করলো 1000 টাকা, তাহলে যে 500 টাকা এখানে লস থাকলো কোম্পানির, সেই লসটি কিন্তু সে মালিকের উপর থেকে উঠাবে। কিন্তু কিভাবে উঠাবে, ধরুন তারপরের মাসে বিক্রয় হলো 100 কপি, এখানে হচ্ছে 10,000 টাকা, এখানে কোম্পানি বিক্রি করলো, এখানে যে মালিক লেখক পাচ্ছে 10,000 টাকা, এই 10,000 টাকা থেকে এখানে যে 500 টাকা লস করলো, এই লসটি কিন্তু উঠাবে। আর কিভাবে উঠাবে, এখন ধরুন তাদের মধ্যে চুক্তি হতে পারে এমন যে যে মাস থেকে লস শুরু হবে, সেই মাস থেকে পরবর্তী 2 মাসের মধ্যে সেই লসটি উঠাবে। ধরুন তার 500 টাকা লস হলো, এখানে আপনার পরের মাসে বিক্রয় করলো 600 টাকার, এখানে দেখতে পাচ্ছেন লেখক পাবে 500 টাকা, যেহেতু বিক্রয় হয়েছে 600 টাকা। এখানে যে 500 টাকা আছে, এই 500 টাকা লেখককে পে করবে, এবং এখানে যে 100 টাকা বেশি আছে, এখানে যে সে 500 টাকা লস করলো, এই লস থেকে আপনার এই 100 টাকা বাদ দিবে, অর্থাৎ এই লসের যে 500 টাকা, সে 100 টাকা করে উঠাবে। এখন ধরুন প্রথম মাসে সে 100 টাকা উঠালো, তার লস থাকলো হচ্ছে 400 টাকা। এখন ধরুন পরের মাসে তার ইনকাম হলো 1500 টাকা। এখন এখান থেকে সে লেখককে দিবে অবশ্যই 500 টাকা, আপনি অবশ্যই 500 টাকা আগে দিবে। এখন ধরুন 500 টাকার পর এখানে যেহেতু সে 1500 টাকা ইনকাম করেছে, আরও 1000 টাকা থাকে, এখান থেকে তার লস আছে কয় টাকা দেখতে হবে, এখানে লস আছে 400 টাকা, তাহলে যদি আমরা 1000 থেকে 400 টাকা বাদ দিই, তাহলে 600 টাকা, এখানে 600 টাকাও সে পাবে। ধরুন আমরা এই 1500 টাকা পুরোটাই আমরা লেখককে দিব, কিন্তু এখানে যে আমাদের 400 টাকা এখন লস আছে, এটা আমরা লেখকের থেকে বুঝে নেব, অর্থাৎ লেখকের থেকে আমরা উসুল করবো যে 400 টাকা যেটা আমাদের লস আছে। এটি হচ্ছে মূলত লেখক এবং পাবলিকেশনের মধ্যে কাজ। আরেকটি চুক্তি হয়, সেটি হচ্ছে ধর্মঘট বা অবরোধ, বা কোনো মহামারী যদি হয়। ধরুন এখানে পাবলিকেশন একটি চুক্তি করলো, প্রতি মাসে 500 টাকা করে দিবে। এখন ধরুন কোনো মাসে কোম্পানি কোনো বিক্রয় করতে পারলো না, ধরুন ধর্মঘট, মহামারী বা যে কোনো একটা কারণে, লকডাউন বলেন, যে কোনো একটা কারণে কোম্পানি চালাই দিয়ে পারলো না, কোনো বিক্রয় করতে পারলো না, লোকজন সবাই বসা ছিল, সেক্ষেত্রে কি লেখককে কিভাবে দিবে। ধরুন এখানে 500 টাকা চুক্তি আছে, যদি সে বিক্রয় করতে পারে, মার্কেটিং করেছে কিন্তু বিক্রয় হয়নি, সেক্ষেত্রে সে কিন্তু 500 টাকা দিবে, কোম্পানি লেখককে 500 টাকা দিবে। এখন ধরুন কোনো বিক্রয় করতে পারেনি বা কোনো কারণে বা সরকারি কোনো সমস্যার কারণে এখানে ব্যবসা প্রতিষ্ঠান চালানো সম্ভবই হয়নি, সেক্ষেত্রে কিন্তু লেখককে এই দায়ভার নিতে হবে, অর্থাৎ উভয়ে এই দায়ভার নিবে। এখন ধরুন মিনিমাম রেন্ট আছে 500 টাকা, প্রতি মাসে 500 টাকা করে দিবে। এখন ধরুন একটা মাসের মধ্যে 30 দিনের মধ্যে ধরুন 20 দিন কোনো কোম্পানি চালাতে পারেনি, 10 দিন চালিয়েছে, এক্ষেত্রে আপনার এই 500 টাকাকে আমরা 30 দিয়ে ভাগ দিব, অর্থাৎ কোম্পানি এই 500 টাকাকে 30 দিয়ে ভাগ দিবে। দেওয়ার পর যে কয়দিন বন্ধ ছিল, ধরুন 20 দিন যদি বন্ধ থাকে, 20 দিয়ে গুণ করবে,
অর্থাৎ যে 10 দিনের টাকাটি হয় সে 10 দিনের টাকা সে লেখককে পে করবে, যে 20 দিন বন্ধ ছিল সে 20 দিন সে টাকাটি দিবে না। এটা বিভিন্নভাবে চুক্তি হয়, সমহারে চুক্তি হতে পারে, আবার এককালীন চুক্তি হতে পারে। ধরুন এমনও চুক্তি হতে পারে যদি কোনো কারণে ধর্মঘট বা মহামারী লাগে সেক্ষেত্রে একটা মিনিমাম বা ন্যূনতম একটি মজুরি দিবে। ধরুন 500 টাকা আমাদের মিনিমাম রেন্ট ছিল, এখান থেকে একদিন ধর্মঘট হোক বা 5 দিন হোক বা 6 দিন হোক বা 30 দিনই হোক, আমরা মিনিমাম 100 টাকা তাদের পে করব বা লেখককে আমরা পে করব, এর বেশি আমরা লেখককে পে করব না। এমন একটি চুক্তি হতে পারে। আবার হতে পারে সমহারে, অর্থাৎ যে কয়দিন বন্ধ থাকবে সেই কয়দিনের টাকা বাদ যাবে, এভাবেও হতে পারে। বিভিন্নভাবে চুক্তি হয়, এটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো আশা করি আমরা লেখক এবং পাবলিকেশনের মধ্যে সম্পর্কগুলো বুঝতে পেরেছি। এখানে আমাদের লেখকের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং পাবলিকেশনের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের কাজ মূলত যদি আমাদের কেউ পাবলিকেশন হায়ার করে, ধরেন আমাদের পাবলিকেশন থেকে হায়ার করলো এই অ্যাকাউন্টটি তৈরি করে দেওয়ার জন্য, ধরুন রয়্যালিটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের পাবলিকেশন হায়ার করলো, এখানে আমাদের পাবলিকেশন অ্যাকাউন্টটি তৈরি করে দিতে হবে এবং এখানে আমাদের লেখকের অ্যাকাউন্টও তৈরি করে দিতে হবে। তো কিভাবে আপনারা এখানে পাবলিকেশন এবং লেখকের অ্যাকাউন্ট তৈরি করবেন তা যখন আমরা পরবর্তীতে ম্যাথ করব তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলুন আমরা পরবর্তী ধাপে যাই। রয়্যালিটি অ্যাকাউন্ট উইদাউট মিনিমাম অ্যাকাউন্ট। ধরুন লেখক এবং পাবলিকেশনের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি যে মিনিমাম একটি রেন্ট পে করতে হবে, তাদের মধ্যে কোনো চুক্তি হয়নি। ধরুন চুক্তি হয়েছে সে এক পিসের জন্য কত টাকা করে পাবে, ধরুন যদি 100 টাকা করে প্রতি কপিতে পায় তাহলে যে কয় কপি বিক্রি হবে সেই কয় কপির টাকা সে পাবে। ধরুন এক কপি যদি 100 টাকা হয় তাহলে যদি সে 4 কপি বিক্রি করে 400 টাকা পাবে, যদি 10 কপি বিক্রি করে 1000 টাকা পাবে, যদি বিক্রয় না হয় তাহলে কোনো টাকা পাবে না। এটি হচ্ছে আপনার উইদাউট মিনিমাম অ্যাকাউন্টের ক্ষেত্রে। যদি আমাদের মিনিমাম অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের জাবেদাটি হবে, এখানে আমাদের জাবেদার ঘর টেনে নেব, ডেবিট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে রয়্যালিটিস হবে ডেবিট এবং এখানে ল্যান্ডলর্ড হবে আমাদের ক্রেডিট, অর্থাৎ আমাদের যে ভাড়া আছে সেটি হবে ডেবিট এবং যে মালিক আছে সে হবে ক্রেডিট। এখন আমাদের রয়্যালিটি অ্যাকাউন্ট এটি পেমেন্ট করতে হবে, যেহেতু আমি একজন কোম্পানির বা লেখকের বই নিয়েছি, সেটি বিক্রি করেছি, সেটি আমাদের যেহেতু আমরা ভাড়া পেয়েছি সেটা আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ক্ষেত্রে আমাদের হবে ল্যান্ডলর্ড বা মালিক ডেবিট, এখানে ক্যাশে বা ব্যাঙ্কে আমরা যেটির মাধ্যমে পেমেন্ট করবো সেটি হবে ক্রেডিট। আমরা যেহেতু পেমেন্ট করে দিয়েছি এটা আমাদের আয় হিসাবে দেখাতে হবে, আয় হিসাব ক্লোজ করার সময় আমাদের এটি হবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং বা ইনকাম সামারি হবে ডেবিট এবং আমাদের রয়্যালিটি হবে ক্রেডিট। রয়্যালিটি অ্যাকাউন্ট উইথ মিনিমাম রেন্ট। যদি লেখক এবং পাবলিকেশনের মধ্যে চুক্তি থাকে মিনিমাম একটি রেন্ট থাকবে তাহলে আমাদের জাবেদাটি কি হবে, জাবেদা হবে মিনিমাম রেন্ট ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এখানে দেখতে পাচ্ছেন ডেবিট হবে মিনিমাম রেন্ট এবং ল্যান্ডলর্ড ক্রেডিট, অর্থাৎ আমাদের মিনিমাম যে রেন্ট আমরা পে করবো সেটা হবে ডেবিট এবং মালিক পক্ষ হবে ক্রেডিট। ওকে, তো আমাদের এখানে মিনিমাম রেট আছে, এখানে আমাদের ঘাটতি হিসাবটা বুঝিয়ে দিতে হবে। ধরুন আমাদের রয়্যালিটি পেমেন্ট করবো আমরা 10,000 টাকা, কিন্তু আমরা ইনকাম করেছি ধরুন 5,000 টাকা, আমাদের যে শর্ট থাকবে 5,000 টাকা বা লস থাকবে সেটা হবে শর্ট ওয়ার্কিং। এখানে আমাদের শর্ট ওয়ার্কিং হবে, লস যেটি থাকবে বা ঘাটতি হিসাব যেটি থাকবে সেটি হবে আমাদের ডেবিট। এখানে ল্যান্ডলর্ড বা মালিক হবে ক্রেডিট, অর্থাৎ টোটালটা আমাদের ক্রেডিট হবে। ওকে, তো আমাদের এখানে রয়্যালিটি হিসাব করা শেষ, এখন আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য মালিক পক্ষ বা ল্যান্ডলর্ড ডেবিট, এখানে ক্যাশ বা ব্যাঙ্ক যেটির মাধ্যমে আমরা পেমেন্ট করবো সেটি হবে ক্রেডিট। এখানে আমাদের যেহেতু এটা হিসাব ক্লোজ করতে হবে, অর্থাৎ আমাদের ইনকাম সামারিতে এখানে দেখাতে হবে, তো এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং বা ইনকাম সামারি হবে ডেবিট এবং রয়্যালিটিস হবে ক্রেডিট। তো যারা পাবলিকেশন থাকবে বা যারা ভাড়া নেবে তাদের ক্ষেত্রে এই জাবেদাগুলো হবে। তো আমাদের আরেকটি হিসাব করতে হবে, সেটি হচ্ছে অ্যানালাইসিস অফ রয়্যালিটি, রয়্যালিটি বিশ্লেষণ। তো আমাদের এখানে একটি ছক করতে হবে, এখানে প্রথমে দিবেন ইয়ার, আউটপুট ইউনিট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রেন্ট, এক্সেস ওয়ার্কিং, সাফার্ড, রিকুপ, রিটেন অফ, সিএফ, অ্যামাউন্ট পেয়েবল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে বছর দিতে হবে, সে বছর আমাদের টোটাল আউটপুট কত হয়েছে এবং অ্যাকচুয়াল যে আমাদের রয়্যালিটি বা ভাড়া কত হয়েছে সেটা আমাদের এখানে দিতে হবে। এখানে মিনিমাম আমরা কত রেন্ট পে করবো সেটা এখানে দিতে হবে, এখানে অ্যাক্সেস হয়েছে বা লস আছে সেটা আমাদের এখানে দেখাতে হবে। এখানে দেখবেন শর্ট ওয়ার্কিং, অর্থাৎ আমরা যে ঘাটতি হিসাবটি আছে সেটা আমরা কীভাবে এখানে উইথড্র করবো বা উত্তোলন করবো বা আমাদের ঘাটতিটা পূরণ করবো তা এখানে দিতে হবে এবং এখানে আমাদের টোটাল কত টাকা আমরা পে করবো সেটা এখানে দিতে হবে। তো যখন আমরা পরবর্তীতে ম্যাথ সমাধান করব তখন আপনারা এটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথ সমাধান করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।